ওকে, আচ্ছা তাহলে আমরা শুরু করি। হ্যাঁ, বেশিক্ষণ লাগবে না, এই ছোট্ট একটা চ্যাপ্টার। আমরা জাস্ট কয়েকটা ভিডিও দেখব, পাশাপাশি এই ফিনিশিংটার কী ধরনের অবজেক্টিভস, ডেফিনেশন, অবজেক্টিভস, টাইপস, এই বিষয়গুলো নিয়ে একটু শর্ট ডিসকাশন করবো আর কি। তা প্রথমে আসি, যেটা হচ্ছে তোমার আজকের যে ফিনিশিংটা আমরা পড়তে যাচ্ছি। আমরা লাস্ট ক্লাসগুলোতে ফিনিশিং কাকে বলে, ডেফিনেশন অফ ফিনিশিং, টেক্সটাইল ফিনিশিং অ্যান্ড ডিফারেন্ট ইম্পর্টেন্ট টার্মস অফ টেক্সটাইল ফিনিশিং, ক্লাসিফিকেশন অফ টেক্সটাইল ফিনিশিং, এরপর হচ্ছে টেক্সটাইল মেশিনারিজ ইউজড ইন টেক্সটাইল ফিনিশিং প্রসেসেস, বিভিন্ন ধরনের টেক্সটাইল ফিনিশিং প্রসেসে কী ধরনের মেশিন ইউজ হয়, তাদের ফাংশন, অ্যাপ্লিকেশন, অপারেশন, কন্ট্রোলিং প্যারামিটার্স, এগুলো বেসিক কিছু আমরা দেখেছিলাম। আজ থেকে আমরা শুরু করতেছি ফিনিশিং প্রসেসগুলো নিয়ে, একটা ফিনিশিং প্রসেস নিয়ে আলোচনা। আজকের যে ফিনিশিং প্রসেসটা সেটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ ফিজিক্যাল অর মেকানিক্যাল ফিনিশিং প্রসেস, ক্যালেন্ডারিং। আচ্ছা, ক্যালেন্ডারিং, হোয়াট ইজ ক্যালেন্ডারিং? ডু ইউ হ্যাভ এনি আইডিয়া? রাইট, লাইক এস আয়রন করা। আয়রন করতে গেলে আমরা আসলে কি করি? ফ্যাব্রিকে স্মুথ করি, টু রিমুভ দ্য রিঙ্কেল, ক্রিজ, তাই না? আর যখন আয়রন করি তখন কী ধরনের ইফেক্ট প্রডিউস হয়? ব্রাইটনেস বৃদ্ধি পায়, তাই না? গ্লসিনেস, গ্লেজিনেস, এগুলো বৃদ্ধি পায়। আচ্ছা, তাহলে ক্যালেন্ডারিংয়ের ক্ষেত্রে আর কিছু বিষয় আমরা মেনটেন করি। ইম্পর্টেন্ট পার্টের মধ্যে হচ্ছে টেম্পারেচার, তাই না? প্রেশার। যখন তুমি তোমার বাসা বাড়িতে শার্ট প্যান্ট আয়রন করো, কী করো? প্রেস করো না? প্রেস করার পর তুমি কী করো? টেম্পারেচার তো অবশ্যই আছে, পাশাপাশি কি আছে? ড্যাম্পনেস। একটু পানি ছিটাই দাও না? পানি ছিটাই দেওয়ার কারণটা কি? জাস্ট হচ্ছে তোমার যে আয়রনিংটা স্মুথলি হয়, অল্প টেম্পারেচারে হয়, এবং কি বলে, বার্ন আউট হওয়া থেকে প্রোটেকশন হয়, তাই না? টু প্রোটেক্ট ফ্রম দ্য বার্ন আউট অফ ফ্যাব্রিক্স, মানে ফ্যাব্রিকগুলো যাতে হাই হিটে পুড়েও না যায়। তাহলে ক্যালেন্ডারিংয়ের ডেফিনেশনে আমরা কি বলতে পারি? ক্যালেন্ডারিং ইজ এ ওয়ান কাইন্ড অফ মেকানিক্যাল ফিনিশিং প্রসেস, তাই না? হুইচ ইজ অ্যাপ্লাইড বাই এ পেয়ার অফ রোলার উইথ হাই প্রেশার, হাই টেম্পারেচার অ্যান্ড সুইটেবল ডিগ্রি অফ ড্যাম্পনেস। সিম্পল না? তারপর টু ইনক্রিজ দ্য লাস্টার, ব্রাইটনেস, গ্লেজিনেস, and to reduce the thickness of the fabric and to also increase the opacity of fabric. Opacity means হচ্ছে ফ্যাব্রিকটার যে অস্বচ্ছতা, বা নর্মাল ফ্যাব্রিকগুলো যদি আমরা এভাবে দেখি তাহলে কি ইন্টারসেকশন পয়েন্টগুলো দেখা যায়, ফাঁকা ফাঁকা থাকে। যখন এটাকে আমরা প্রেস করি তখন কি হয়? ক্লোজ হয়ে যায়, ফ্যাব্রিকটা চ্যাপটা হয়ে যায়, ক্লোজ হয়ে যায়। তখন কি হয়? ফ্যাব্রিক দিয়ে এপাশ থেকে ওপাশ সহজে দেখা যায় না। হ্যাঁ, তার মানে অপাসিটি বৃদ্ধি করতেছে। তাহলে ক্যালেন্ডারিং ডেফিনেশন কি বুঝতে পারছো? যখন কাপড়টাকে তুমি আয়রন করতেছো তখন কি একটু চ্যাপটা হয়ে যাচ্ছে না? থিকনেস রিডিউস হচ্ছে না? এই তো। আর যখনই তোমরা কি জানো ওভেন ফ্যাব্রিকের ক্ষেত্রে কয় সারি সুতা লাগে? 2 সেট। ওয়ান ইজ ওয়ার্প, অ্যানাদার ইজ ওয়েভড। এটা হচ্ছে ধরো ওয়ার্প ইয়ার্ন আর এটা হচ্ছে ওয়েভড। আচ্ছা, যখন এই ফ্যাব্রিকটা এই পয়েন্টটাকে আমরা বলতেছি ইন্টারসেকশন পয়েন্ট, তাই না? ইন্টারসেকশন পয়েন্ট, এইটা হচ্ছে এয়ার পোরোসিটি প্লেস, অথবা যেখান থেকে বাতাস প্রবেশ করে। এখন এই ফ্যাব্রিকটাকে যদি তুমি প্রেস করো, আয়রন করো, তাহলে এই সুতাগুলো এইরকম চ্যাপটা হয়ে যাবে না? চ্যাপটা হয়ে যাবে না? তাহলে এই মাঝখানের এই এয়ার হোল অথবা এয়ার স্পেস অথবা ইন্টারসেকশন পয়েন্টটা কি কমে যাবে না? তখন ফ্যাব্রিকের এটাকে বলতেছে অপাসিটি, অস্বচ্ছতা বৃদ্ধি পাওয়া। আর থিকনেস বৃদ্ধি রিডিউস হচ্ছে, পাশাপাশি ব্রাইটনেস, লাস্টার, এগুলি বৃদ্ধি পাচ্ছে।
স্ট্যান্ডার্ডও হচ্ছে, স্ট্যান্ডার্ডও ব্রাইটনেস বৃদ্ধি পাচ্ছে, কারণ যেখানে হিটের ব্যাপার স্যাপার আছে, ড্রাইংয়ের ব্যাপার স্যাপার আছে, এবং যদি তোমার স্ট্যান্ডার্ডে নর্মালি স্ট্যান্ডার্ডের কাজটা কি, বেসিক স্ট্যান্ডার্ডের কাজটা হচ্ছে তোমার ইনক্রিজ দ্য ফ্যাব্রিক ডায়া, ইনক্রিজ অ্যান্ড রিডিউস অর অ্যাডজাস্টমেন্ট অফ ফ্যাব্রিক উইথ, সেটা আমরা ইনক্রিজ করতে পারি, রিডিউস করতে পারি অ্যাকর্ডিং টু দ্য জিএসএম কন্ট্রোলিং। জিএসএম কন্ট্রোলের করার ক্ষেত্রে আমরা উইথ কন্ট্রোল করে থাকি, পাশাপাশি সেটা ওভারফিট হতে পারে, আন্ডারফিট হতে পারে। এর পাশাপাশি আমরা বিভিন্ন ধরনের ড্রাইং করি, হিট সেট করি, এটাই তো স্ট্যান্ডার্ডের কাজ। আচ্ছা, তাহলে ক্যালেন্ডারিংয়ের উদ্দেশ্য বুঝছো। আমি একটু বইয়ের ভাষায় আসি, এখানে যেভাবে দেওয়া আছে সেইভাবেই আসি। Calendaring the temporary finish which is given to the fabric in the presence of high pressure, high temperature, heavy pressure and suitable degree of dampness. এতক্ষণ যা বললাম ঠিক আছে? No matter you want a smooth, glossy, silky touch and highly lustrous fabric, it is easy to achieve with calendaring process. If you want to very high glossy fabric, lustrous fabric and a silky touch type of fabric, it is very simple to achieved by the calendaring process. Clear? Okay. Now, what are the objectives of calendaring? দেখো আমি এই কথাগুলি এতক্ষণ বলেছি। To reduce the thickness of fabric আছে না, to upgrade the cloth made together with impart a smooth and silky impact to the fabric. ব্রাইটনেস বাড়লে, লাস্টার বাড়লে, এবং পাশাপাশি হচ্ছে জাস্ট ফ্রিকশন হচ্ছে সেখানে অনেক, সেখানে একটা সিল্কি ইফেক্ট আসতেছে। to amend the opposite of the fabric, ওই যে যখন ইন্টারসেকশন পয়েন্টগুলো ক্লোজ হয়ে যাচ্ছে, তার মানে ফ্যাব্রিকের অস্বচ্ছতা বাড়তেছে। এরপর আছে টু কম্প্রেস দ্য ক্লথ টুগেদার উইথ রিডিউসিং ইটস থিকনেস, হাই প্রেশারে থিকনেস রিডিউস হচ্ছে। টু ইম্পার্ট ডিসিমিলার মার্কার অফ লাস্টার টু দ্য ফ্যাব্রিক, উজ্জ্বলতা। টু কাট ডাউন ইয়ার্ন স্লিপেস, এবং ইয়ার্ন স্লিপেস ইয়াটাও কমে যাচ্ছে। এখন আসো টাইপস অফ ক্যালেন্ডারিং। ক্যালেন্ডারিং সাধারণত কত ধরনের হতে পারে? এটা আসলে সিম্পল, ভ্যারি সিম্পল একটা টেক্সটাইল ফিনিশিং প্রসেস। জাস্ট কয়েক জোড়া রোলার, একটু বুঝে রাখো, কয়েক জোড়া রোলার থাকে, রোলারগুলোর ভিতরে ইনসাইড হিটিং করার সিস্টেম থাকে, কারণ আমরা আয়রনিং করে হিট লাগে, রোলারের সারফেস দিয়ে ফ্যাব্রিকটা মুভ করে, রোলারের সাথেই মুভ করতে থাকে। এবং এই কয়েক জোড়া রোলার, কিছু রোলার থাকে হচ্ছে তোমার স্টেনলেস স্টিল সারফেস, মানে যে প্লেন সারফেস থাকে, স্টিল মেটালিক সারফেস থাকে, আর কিছু ওর কন্টাক্টে যে রোলারটা থাকে ওটা আবার রাবার কোটেড অথবা ফ্যাব্রিক কোটেড থাকে, যাতে কি হয় ফ্যাব্রিকটা স্লিপ না করে। তুমি এটা একটা রোলার, এই পাশাপাশি দুইটা যদি এই স্টিল রোলার হয়ে থাকে, আয়রন রোলার হয়ে থাকে, তাহলে এখানে কি স্লিপ হবে না? স্লিপ হতে পারে, ফ্যাব্রিকটা মাঝখান দিয়ে যাওয়ার সময় স্লিপ হতে পারে। জাস্ট অ্যাকচুয়াল ফ্রিকশনটাও যদি না হয় তাহলে তো ব্রাইটনেস আসতেছে না। তাহলে এটার ক্ষেত্রে কী করা হয়, একটা রাবার কোটেড থাকে, টপ বেসিক্যালি টপের থাকে রাবার অথবা ফ্যাব্রিক কোটেড থাকে, যেটা কী করে ফ্যাব্রিকটাকে গ্রিপ করেও সামনে নিয়ে আসে, ফ্যাব্রিক মোশনটা যাতে স্লিপ না হয়, পাশাপাশি কী হয় জাস্ট হচ্ছে দুইটা রোলারের মাঝখানে ফ্রিকশনটাও গেইন করে, আর ফ্রিকশনের কারণে ফ্যাব্রিকের উজ্জ্বলতা আরও বেশি বৃদ্ধি পায়। তা যদি আমরা সিম্পলি চিন্তা করি, যত ধরনের এই ক্যালেন্ডারিং মেশিন আছে সবগুলো ডিজাইন করা হয়েছে বিভিন্ন ধরনের, নামকরণও করা হয়েছে বিভিন্ন ধরনের ক্যালেন্ডারিং ইফেক্টের উপর, এবং এর ডিজাইনটা কয়েকটা রোলারের উপর, কয়েকটা রোলার সেট করা হয়, সেই রোলারগুলোর মধ্যে হিটেড সিস্টেম থাকে। আর এইখানে আয়রনিং করতে গেলে, ক্যালেন্ডারিং করতে গেলে যে অ্যাসিস্ট্যান্ট অ্যারেঞ্জমেন্ট প্রয়োজন হয়, এর বাইরে আর কিচ্ছু নেই। আমরা কয়েকটা ভিডিও দেখব। তাহলে দেখো, হাউ মেনি টাইপস অফ ক্যালেন্ডারিং মেশিন ইজ সুইজিং ক্যালেন্ডারিং, ফ্রিকশন ক্যালেন্ডারিং, স্ট্রেইনার ক্যালেন্ডারিং, এমবসিং, চেজিং ক্যালেন্ডারিং, ময়ার ক্যালেন্ডারিং ইফেক্ট, আরও আছে, ছায়ার আছে, আরও অনেক ধরনের ইফেক্ট আছে। এগুলো জাস্ট হচ্ছে কী কী ধরনের ইফেক্ট আমরা ফ্যাব্রিকে দিচ্ছি ক্যালেন্ডারিংয়ের মাধ্যমে, সেইগুলোর উপর ভিত্তি করে দেখো এই ধরনের ইফেক্টগুলো আমরা দিয়ে থাকি। প্রথমে আছে ফ্যাব্রিক থিকনেস গেটস রিডিউস আফটার দ্য ক্যালেন্ডারিং প্রসেস।
এটা তো প্রথমেই বললাম। দ্য লাস্টার, এটাও আর বলার দরকার নেই। হোয়েন দ্য শেপ অফ ইয়ার্ন চেঞ্জেস ফ্রম রাউন্ড ইনটু দ্য ইলিপ্টিক্যাল, এই যে বিষয়টা, এখানে ইয়ার্নগুলো হচ্ছে রাউন্ড শেপে, সেটাকে যদি আমি প্রেস করি তো ইলিপস আকৃতির হয়ে যাবে, চাপটা আকৃতির হয়ে যাবে। তাহলে ওই যে ঘুরে ফিরে সেই অপাসিটি বৃদ্ধি পাওয়া, অথবা টু রিডিউস দ্য ইন্টারসেকশন পয়েন্ট অথবা এয়ার স্পেস অফ দ্য ফ্যাব্রিক। দ্য হ্যান্ডেল অফ দ্য ফ্যাব্রিক ইজ অলসো ইমপ্রুভড অ্যান্ড দ্য স্মুথ সিল্কি, ওই অবজেক্টিভসগুলো এখানে দেওয়া আছে। সেই হোয়েন দ্য শেপ, ওই যে আমরা নর্মালি জানি যে ইয়ার্ন হচ্ছে রাউন্ড গোলাকার হয়, সুতা গোলাকার না, সেই সুতাটা যদি তুমি প্রেস করো তাহলে একটু থিকনেসই হয়ে যাবে, ইলিপস আকৃতির হয়ে যাবে। জাস্ট এটা রাউন্ড আকৃতির একটা জিনিস, যদি তুমি এভাবে চ্যাপটা করো তাহলে কি হবে, একবারে চ্যাপটা তো হবে না, একদম শিটের মতো হবে না, একটু চ্যাপটা হয়ে যাবে। এটা ইলিপস আকৃতির। জাস্ট এই যে তার ক্রস সেকশনাল যদি দেখি, এই সুতাটার যদি আমরা নর্মাল অবস্থায় দেখি তাহলে তার টপ ভিউটা এরকম গোলাকার হবে। ধরো এটা একটা সুতা, এটা একটা এক টুকরা সুতা, এটা টপ ভিউ গোলাকার না, যদি এটাকে প্রেস করো তাহলে তখন কি হবে, এরকম হবে টপ ভিউ। ক্লিয়ার? এটাকে বলতেছে ইলিপস আকৃতির, ইলিপ্টিক্যাল। এই তো এগুলো এখানে বলা আছে। এখন দেখো, আমি একটু আগে যে কথাগুলো বললাম এগুলো কি শুধু কয়েক জোড়া রোলার না, জাস্ট হচ্ছে কিছু রোলার অ্যারেঞ্জমেন্ট, এবং এখান থেকে জাস্ট ফিডিং হচ্ছে ফ্যাব্রিকগুলো, এবং গাইড রোলারের সাহায্যে একটা টেনশন এখানে দেওয়া হচ্ছে। যখন আমরা ফ্যাব্রিক আয়রন করি একটু টান টান করে বিছাই না, এবং যখন আমরা আয়রনটা একটু প্রেস করি টানের অবস্থায়, তাই না, হয়তো আমরা ম্যানুয়ালি টান দিই, কিন্তু এখানে গাইড রোলারের সাহায্যে আমরা ফ্যাব্রিকটাকে একটা টেনশন দিচ্ছি। এরপরে দেখো কয়েক জোড়া রোলারের নিপিং পয়েন্ট দিয়ে এভাবে মুভ করতেছে, এবং একটা মেটালিক রোলারের পাশে আর একটা ক্লথ রোলার আছে, যেটা রাবার কোটেড হতে পারে অথবা ফ্যাব্রিক কোটেড হতে পারে। আচ্ছা, তাহলে দেখো সুইজিং ক্যালেন্ডার, এখানে এই মেশিনে নর্মালি 7 থেকে 10টা বোল থাকে অথবা রোলার থাকে, আর এই রোলারগুলি এমনভাবে একটা ফ্রেমের মধ্যে ভার্টিক্যালি, অনেকটা এইভাবে ভার্টিক্যালি একটা ফ্রেমের মধ্যে অ্যারেঞ্জমেন্ট করা থাকে। আচ্ছা, হরিজন্টাল এবং ভার্টিক্যাল বোঝো তো? হরিজন্টাল মানে আড়াআড়ি, ভার্টিক্যাল মানে খাড়া লম্বভাবে। আচ্ছা, ইফ টু মেটালিক রোলার্স আর রান টুগেদার দে ক্যান ড্যামেজ দ্য ফ্যাব্রিক। এখন দেখো এই দুইটা রোলার যদি সেম মেটালিক টাইপের হয়, সারফেস আয়রনের হয়, তাহলে ফ্যাব্রিকটা কি হতে পারে, ড্যামেজ হতে পারে, স্লিপ হতে পারে, এবং কোনো অ্যাকশনও নাও হতে পারে। তাহলে এই জন্য কী করা হচ্ছে, ওয়ান হার্ড মেটালিক রোলার অ্যান্ড ওয়ান কম্পোজিট সপার রোলার আর ইউজ টু রান টুগেদার টু মিনিমাইজ দ্য চেঞ্জেস অফ ফ্যাব্রিক ড্যামেজ। তাহলে এই যে ক্লথ অথবা রাবার রোলার, একটা মেটালিকের পরে আরেকটা ক্লথ অথবা রাবার রোলার, রাবার কোটেড মানে পেঁচানো জড়ানো থাকে। তা এটাই হচ্ছে, এইভাবেই ফ্যাব্রিকগুলো জাস্ট এই নিপিং পয়েন্ট বোঝো, নিপ পয়েন্ট, রোলার নিপ পয়েন্ট। আচ্ছা, নিপ পয়েন্ট, নিপিং মানে কোনো কিছু যে জায়গায় দিয়ে ধরা হয়, যেখানে দেখো এই দুইটা রোলারের টাচিং পয়েন্ট, এটা না, এই টাচিং পয়েন্টটাকে আমরা বলতেছি নিপিং পয়েন্ট, এবং রোলার মুভ করতেছে ফ্যাব্রিকটাকে জাস্ট গ্রিপ করে সামনে আগায় নিয়ে যাচ্ছে, সামনে আগায় নিয়ে যাচ্ছে, এবং এর রোটেশন ডিফারেন্স আছে, নাহলে তো ফ্যাব্রিক সামনে যাবে না। এটা যদি এদিকে মুভ করে এটা ফ্যাব্রিককে সামনে দিচ্ছে, এটা এদিকে মুভ করলে ফ্যাব্রিককে আবার এখান থেকে ধরে সামনে নিচ্ছে। আচ্ছা, তাহলে এখানে দেখো জাস্ট টেম্পারেচার, আমরা অ্যাম্বিয়েন্ট কন্ডিশন মেনটেন করার জন্য আমরা টেম্পারেচার এবং ড্যাম্পনেসটা কন্ট্রোলিং প্যারামিটার, এর বাইরে আর কোনো কিছু আছে? মাথায় রাখতে হবে যে কয়েক জোড়া 7 থেকে 10টা রোলার থাকবে, এবং একটা রোলারের মেটালিকের পরে একটা রাবার কোটেড রোলার থাকবে, এবং ফ্যাব্রিকগুলো এভাবে পাস হতে থাকবে, এবং সেখানে টেনশনে হিটেড ফ্যাব্রিকগুলো জাস্ট ক্যালেন্ডারিং হবে। আচ্ছা, তাহলে এইভাবে এত টানে এবং হিটেড রোলারের উপর দিয়ে যাইতে যাইতে ফ্যাব্রিকে কী কী ধরনের চেঞ্জ আসতে পারে বলো তো? থিকনেস রিডিউস হবে, ব্রাইটনেস
ব্রাইটনেস বাড়বে। আচ্ছা, তারপর হচ্ছে কি বলে রিঙ্কেল ক্রিজ কি হবে? রিমুভ হবে। আচ্ছা, তাহলে এটা নিয়ে আর বেশি কথা বলেনি, মোটামুটি বুঝতে পারছো। এরপর দেখো ডেসক্রিপশন অফ ডিফারেন্ট ক্যালেন্ডারিং প্রসেসের মধ্যে ওইটারই বেশ কিছু সেটিং প্যারামিটার্স আছে। প্রেশার, ডিস্ট্রিবিউশন অফ প্রেশার অ্যাক্রস দ্য নিপ। নিপ বুঝছো? প্রেশারটা অ্যাকচুয়ালি কোথায় হবে? রোলারের প্রেশারটা ফ্যাব্রিকের উপর যে দিবে সেই প্রেশারটা কোথায় হবে? এই জায়গাটায় নিপিং পয়েন্ট না, দুইটা জিনিসের টাচিং পয়েন্টটাই নিপিং পয়েন্ট, গ্রিপিং পয়েন্ট। টেম্পারেচার তো ক্যালেন্ডারিং হবেই না। আচ্ছা, স্পিড অ্যান্ড রিলেটিভ স্পিড অফ দ্য বোলস। আচ্ছা, বোল মানে তো বুঝতেছে রোলার। আচ্ছা, এখানে স্পিড একটা ফ্যাক্ট। রোলার এবং ফ্যাব্রিক স্পিড যদি তুমি কম্পারেটিভলি সেট না করতে পারো এবং কী ধরনের ডিগ্রি অফ ব্রাইটনেস, লাইটনেস অথবা ডিগ্রি অফ ক্যালেন্ডারিং তুমি চাইতেছো, তো সেটার উপর ভিত্তি করে আমার ফ্যাব্রিকের স্পিড এবং রোলারের স্পিড সেট করতে হবে, ব্যালেন্স করতে হবে। অ্যাডভান্টেজ এই তো ঘুরে ফিরে একই কথা, আমরা ক্রিজ থাকবে না, রিঙ্কেল থাকবে না, স্মুথ হবে, ব্রাইটনেস বাড়বে, হ্যাঁ এই তো সিমিলার। এরপর দেখো ফ্রিকশন ক্যালেন্ডারিং। আমি একটু দ্রুত যাচ্ছি, হ্যাঁ, যেহেতু সময় কম। ফ্রিকশন ক্যালেন্ডারিংয়ের ক্ষেত্রে দেখো এখানে অনেক বড় একটা রোলার আমরা ইউজ করতেছি, যে রোলারটা হচ্ছে যে সাপোর্টিং বোল থাকে, মেটালিক ক্লথ কোটেড বোল থাকে, তার থেকে মিনিমাম ডায়ামিটার দ্বিগুণ হয়, মানে ডাবল হয়। এই রোলারটাই হচ্ছে জাস্ট হিটেড থাকে এবং এর সারফেস দিয়েই জাস্ট ফ্যাব্রিকটা যখন যায় তখন হিটেড হয়। পাশাপাশি ওপরের যে প্রেসিং রোলার থাকে, টপ বোল থাকে, সাপোর্ট বোল, সেটার প্রেসের কারণে এখানে প্রেশার দিচ্ছে আর এটার কারণে হিট হচ্ছে এবং এখানে এক ধরনের ফ্রিকশন হচ্ছে। আর এখানে ইম্পর্ট্যান্ট যে বিষয়টা হচ্ছে সেটা তোমার রোলারের সাথে ফ্যাব্রিকের স্পিড। এই যে রোলারটা এটার চেয়ে অনেক দ্রুত ঘোরে এবং ফ্যাব্রিকের স্পিডের সাথেই ঘোরে, তখন কি হয় এইখানে ফ্রিকশনটা হচ্ছে। একটা জিনিস হচ্ছে ফ্যাব্রিক নর্মালি যাচ্ছে, দুটার জিনিসে ফ্যাব্রিক স্পিড রোলার স্পিড সেম, তাহলে সেখানে জাস্ট প্রেস হচ্ছে, পাশাপাশি হিটের কারণে রিঙ্কেল ফ্রি হচ্ছে। আর আরেকটা বিষয় হচ্ছে যে ফ্যাব্রিকটা যে গতিতে যাচ্ছে তার অল্প গতিতে রোলার ঘুরতেছে, তাহলে সেখানে কি হয় এক ধরনের ফ্রিকশন হবে না, একটু ফ্রিকশন হবে, সংঘর্ষ হবে। ফ্রিকশনের কারণে যে কোনো সারফেস কী হয়, ব্রাইট হয়, স্মুথ হয়, সিল্কি হয় না? এটি অ্যাডভান্টেজগুলো দেখো। টু প্রডিউস মোর স্মুথ বলছে না, গ্লসি অ্যান্ড হায়ার লাস্টারাস অ্যাপিয়ারেন্স। ওই ফ্রিকশনের কারণে সেখানে অ্যাপিয়ারেন্সটা গ্লসিনেস, গ্লেজিনেস বেশি হচ্ছে। থিকনেস তো রিডিউস হবেই। হ্যাভি ক্লোজ আপ অফ থ্রেড। আচ্ছা, প্রেশারটার কারণে হচ্ছে, রিমুভ হচ্ছে, রিডিউস হচ্ছে। ক্রিজ, রিঙ্কেল সবার ক্ষেত্রেই রিডিউস হবে। আর সুইটেবল ফর ফিনিশিং অফ হাইলি গ্লেজড লাইনিং প্রিন্টিং ফ্যাব্রিক। এটা দেখো স্পেশাল টাইপের ক্যালেন্ডারিং, এটা সিল্কি টাচ, সিল্কি ইফেক্ট, ফ্যাব্রিকের মধ্যে এক ধরনের সিল্কি ভাব চলে আসে, সবচেয়ে বেশি এটাতে চলে আসে। এটার নাম হচ্ছে শ্রেইনার ক্যালেন্ডারিং। আর নর্মালি কটন, নিলেন, শাটিন ফ্যাব্রিকগুলোর ক্ষেত্রে এটা বেশি করা হয়ে থাকে। এটার ক্ষেত্রে যে রোলারটা ইউজ করা হয় সেই রোলারের গায়ে ছোট ছোট মানে ক্ষুদ্র ক্ষুদ্র লাইন, এনগ্রেভ, মানে এরকম খাস কাটা থাকে, ক্ষুদ্র ক্ষুদ্র খাস কাটা থাকে রোলারের গায়ে, এবং ওই খাজে খাজে ফ্যাব্রিকের উপর প্রেস করলে তখন ফ্যাব্রিকের উপর ওই ধরনের ইফেক্ট চলে আসে। হ্যাঁ হ্যাঁ, কী হলো? আচ্ছা, আমরা রোলারটা আগে দেখাই। কই গেল? আচ্ছা, ভিডিওতে দেখব। আচ্ছা, এটার প্যারামিটারগুলো দেখো। 250 থেকে 350 লাইন্স পার ইঞ্চ ক্যান বি সিন ইন স্ট্রেইনেড স্টিল বোল। যে রোলারটা থাকে সেই রোলারের গায়ে ছোট ছোট এনগ্রেভ করা লাইন থাকে, খাস থাকে, ভাঁজ থাকে।
আর এটা টেম্পারেচার ময়েশ্চার ফ্যাব্রিকে তো ওই যে বলছিলাম যে অবশ্যই ময়েশ্চার থাকতে হবে, যে ফ্যাব্রিকটা আমরা ক্যালেন্ডারিং করব। আমরা একদম 100% ড্রাই অথবা খুবই শুকনো ফ্যাব্রিক ক্যালেন্ডারিংয়ে যাব না, একটা মিনিমাম ডিগ্রি অফ ড্যাম্পনেস মেনটেন করব তারপরে। আচ্ছা, সেখানে 15 থেকে 19% ময়েশ্চার থাকবে, আর 120 থেকে 160 ডিগ্রি টেম্পারেচার থাকবে, প্রেশার থাকবে হচ্ছে 3.5 থেকে 5 বার। আচ্ছা, 2 থেকে 10 মিনিটের মধ্যে আমরা ফিনিশিং ইফেক্টটা পাবো। এটা ভিডিওটাতে আমরা দেখতে পারবো আর কি। দ্য ময়েশ্চার কন্টেন্ট ফ্যাব্রিক, এই সেই টেম্পারেচার একটু আগেই বললাম এইগুলোই। এখন আসে অ্যাম্বোসিং টাইপের। তোমরা সার্টিফিকেটগুলো পেয়েছো না অরিজিনাল? ওই প্রতিষ্ঠানের ইনস্টিটিউটের কি লোগোটা অ্যাম্বোস করে পেপারের উপর দেওয়া থাকে না? ওটা পেপার যতদিন থাকবে ওটার ডিস্ট্রয় হয় না, জাস্ট মলিকুলার ডিফরমেশন হয়ে যায়। এমনভাবে সেট আপ করা, প্রেস করা হয়, হিট দেওয়া হয়, ডিজাইনটা প্লেস করে দেওয়া হয় যে ওটা একদম মলিকুলার ডিসপ্লেসমেন্ট হয়ে যায়, ওই ডিজাইনটা ওখানে ফুটে থাকে। লং লাস্টিং টাইপের, পার্মানেন্টলি টাইপের। টাকাতেও করে মনে হয় না, টাকাতে আছে কিনা জানি না, তবে আছে না, এবং ওটা হাতে বাঁধে। আচ্ছা, কি ব্যাপার? অ্যাম্বেশিংয়ের ক্ষেত্রে 2 থেকে 3টা রোলার ইউজ করা হয়, এবং মাঝখানের যে রোলারটা থাকে, উপরের রোলারটা সফট কটন কোটেড থাকে, আর মাঝখানের রোলারটা হচ্ছে এরকম ডিজাইন থাকে, এরকম বিভিন্ন ধরনের ডিজাইন করে এনগ্রেভ করা থাকে। আর এই তো এটার থেকে এটা হচ্ছে দ্বিগুণ। এটা যদি তোমার 20 সেন্টিমিটার ডায়ামিটার হয়, এটা হবে মিনিমাম 40 থেকে 60 সেন্টিমিটার ডায়ামিটারের বোল হবে, রুলার হবে। আর দিস ফিনিশ মে বি পার্মানেন্ট অর টেম্পোরারি, বোথ কেসেস হতে পারে। এখন দেখি আমরা অ্যাডভান্টেজগুলো। এই দেখো, এটা হচ্ছে এমবসিং রুলার। এখন এর উপরে একটা রুলার আছে, সেই রুলারটা কি করছে, ফ্যাব্রিকটাকে এর উপর প্রেস করতেছে, হাই প্রেসারে প্রেস করতেছে, এবং এটা যদি হিটেড থাকে তাহলে এই ডিজাইনটা ফ্যাব্রিকের মধ্যে ফুটে উঠবে না, ট্রান্সফার হবে, অথবা ওই ধরনের ইফেক্ট ফ্যাব্রিকে চলে আসবে। এটা পার্মানেন্ট অথবা টেম্পোরারি হতে পারে। ক্রিপ অর প্রেবেল ইফেক্ট ইজ প্রডিউস, টেম্পোরারি অর পার্মানেন্ট ইফেক্ট এটা বলতেছি। মার্সারাইজ কটন উইথ স্টার্স, এটা আছে, মানে মার্সারাইজ কটনের ক্ষেত্রেও আমরা করতে পারি। আর থার্মোপ্লাস্টিক ফাইবার, যেমন হচ্ছে তোমার পলিস্টার, নাইলন, থার্মোপ্লাস্টিক, থার্মোসেটিং যে পলিমারগুলো আছে, সেই পলিমারের ফাইবারগুলোর ক্ষেত্রে টেম্পারেচারটা একটু কম রাখতে হয়। কারণ যদি তুমি খুব হাই টেম্পারেচার রাখো তাহলে কি হবে, ফাইবার গলে যাবে, ফ্যাব্রিক গলে যাবে। আর যদি হয় সেলুলোজিক হয়, তাহলে সেক্ষেত্রে কি হবে, টেম্পারেচার আমরা একটু বেশি রাখতে পারি। বুঝতে পারছো? আচ্ছা, এরপর আসো সেজিং ক্যালেন্ডারিং। এটার ক্ষেত্রে জাস্ট হচ্ছে কয়েক জোড়া রোলার ইউজ করা হচ্ছে, জাস্ট সিমিলার অ্যাজ কি সুইজিং ক্যালেন্ডারিংয়ের মতো। ওই যেখানে লেখা আছে দেখো, ইট ইজ সিমিলার উইথ সুইজিং ক্যালেন্ডারিং। 5 থেকে 7টা রোলার আমরা এখানে ইউজ করি, একটার পর একটা, ওই অ্যারেঞ্জমেন্টটা অনেকটা ওই সেমই। আর কি বলে, at this type of weft of one layer will lie in between two adjacent weft of the next layer and give additional pressure. এখানে একটা বিষয় হচ্ছে জাস্ট বোথ সাইডে আমরা একই সাথে করতে পারি। আর কি রোলার প্রেশার অ্যান্ড দিস প্রেশার সফটেন দ্য ফ্যাব্রিক, এটা হচ্ছে জাস্ট ফ্যাব্রিকটাকে সফট করতে পারে, সফট লিনেন ইফেক্ট আনতে পারে, এটাই এখানে জাস্ট দেওয়া আছে দেখো, সেজিং ক্যালেন্ডারিং। ফাইনালি আসো অ্যাডভান্টেজ, গিভ ভেরি স্মুথ লিনেন অ্যাপিয়ারেন্স, প্রডিউস সফট হ্যান্ডেল, মোর দ্য ফ্যাব্রিক ইজ পাস্ট, মোর দ্য গ্লাজি অ্যাপিয়ারেন্স, আর রিমুভ রিঙ্কেল। মানে ক্যালেন্ডার যেখানে আছে এই ধরনের প্যারালাল টাইপ অফ প্রপার্টিস ইউ ক্যান গেইন। লাস্ট আছে ময়ার ইফেক্ট। এটা কিছু কিছু ফ্যাব্রিক দেখবা, ওই যে পর্দার কাপড় আছে, এবং কিছু কিছু স্মার্ট ফ্যাব্রিকের মতো আছে, কিছু মানে দামি ফ্যাব্রিক, সেখানে দেখবা যে এই ধরনের ইফেক্ট আছে। জাস্ট মনে হচ্ছে কি ফ্যাব্রিকের সারফেসে মনে হচ্ছে যে ইয়ার্ন ফাইবারগুলো
অন্য জায়গায় সরে গেছে এই ধরনের ইফেক্ট। কি একটা প্রবলেম, এখনো আছে? দেখো জাস্ট হচ্ছে ডিস্টরশন অফ ফাইবার ফ্রম দ্য ফ্যাব্রিক, জাস্ট যেখানে যেভাবে থাকার কথা সেখান থেকে ফাইবারগুলো জাস্ট হাই প্রেশার এবং হিটে রিপ্লেস হয়ে গেছে, অর্থাৎ ডিসপ্লেস হয়ে এই ধরনের একটা ইফেক্ট হয়েছে। দ্য ময়ার এফেক্ট ইজ অ্যান অপটিক্যাল ইফেক্ট প্রডিউস হোয়েন এ টাইটলি ওভেন ফ্যাব্রিক, এবং এটার ক্ষেত্রে জাস্ট হচ্ছে কম্প্যাক্ট ফ্যাব্রিকের ক্ষেত্রে আমরা এই ধরনের ইফেক্ট দিয়ে থাকি। উইথ ভেরি ফাইন ইয়ার্ন ইজ সাবজেক্ট টু এ সারফেস প্রেশার দ্যাট ডিস্টর্স দ্য ওয়েভ স্ট্রাকচার বাই ইয়ার্ন মুভমেন্ট অর ইয়ার্ন সেলফ কম্প্রেশন। জাস্ট এমন হতে পারে যে নর্মালি ইয়ার্নগুলি এরকম আছে, জাস্ট হাই প্রেশার এবং কি বলে হাই টেম্পারেচারে জাস্ট এই পোর্শনের ইয়ার্নটা ক্লোজ হয়ে গেল অথবা ফাইবারগুলো এখানে আসলো, তাহলে এই ধরনের ইফেক্টগুলো প্রডিউস হবে, ময়ার ইফেক্ট প্রডিউস হবে। আর কি আছে, আর কি বলা যায়, এখানে জাস্ট ডিফর্মেশনের জন্য এক ধরনের ইফেক্ট প্রডিউস হচ্ছে, এটাই এক ধরনের ক্যালেন্ডারিং ইফেক্ট। আর ফাইনালি মডার্ন একটা ক্যালেন্ডারিং মেশিনের ইমেজ এখানে দেওয়া আছে, তার বর্ণনা দেওয়া আছে, তোমরা একটু দেখলেই বুঝতে পারবা, যেহেতু আমরা বেশ কিছু ভিডিও দেখব আর এই চ্যাপ্টারে এত কিছু বোঝানোরও কিছু নেই। জাস্ট কি কি লাগে এটা একটু দেখে নেক্সট ক্লাসে আমি আবার এটার একটু রিভিউ করব, জাস্ট দেখে নিও, এবং কি কি সেটিং প্যারামিটার কি থাকে একটু দেখে নিও। থ্যাংক ইউ। On single nib calendars, operators typically have control of 3 parameters to adjust nib pressure profiles: the front load, back load, and crown deflection. The front and back loads create the overall nib load, while the crown deflection affects the nib pressure profile. These 3 parameters can be used to control the caliper profile of the sheet as follows. If both edges are soft at the reel, because the caliper is low on the edges, increasing the... আচ্ছা, নিপিং পয়েন্টটা এই যে রোলারের মাঝখান দিয়ে আসতেছে না, দুইটা রোলার যেখানে টাচ করতেছে ওটাকে আমরা নিপিং পয়েন্ট বলি। Roll deflection will increase the caliper at both edges without changing the overall nib load. Conversely, if both edges are hard, the roll deflection can be reduced. Colendering. What is colendering? Colendering is a process where materials are squeezed between pairs of rollers in order to reduce thickness, to produce a texture, and to laminate 2 or more sheet materials. Plastics, paper, rubber, and fabrics are often colendered. দেখছো, ওই যে metals are calendered to reduce thickness, to produce an even thickness, to produce a texture, and to laminate 2 or more sheet materials, তাই না? যদি 2-3টা, এটা জাস্ট আদার্স মেটেরিয়ালের সাথে কনসিডার করছে। আর হুইচ মেটেরিয়াল আর ক্যালেন্ডার, প্লাস্টিক, পেপার, রাবার অ্যান্ড ফ্যাব্রিক্স। Materials may be made thinner by colendering. পাতলা। Paper, fabrics, and plastics are passed through pairs of rollers that gradually reduce the thickness of the material. Materials may be made smoother by colendering. Materials with an uneven finish are given a smooth, even finish by colendering. One way of making plastic film is by the blown film process. Another method is by colendering. Making plastic film by colendering involves melting and compounding polymer granules in an extrusion unit, then squeezing the softened polymer into a thin film between heated rollers, and finally coiling the plastic film at the winding station.
জাস্ট এটা থিন করার জন্য Two পলিমার। or more fabrics may be bonded by colandering. Fabrics and plastic films may be bonded by colandering. এটা হচ্ছে দেখো ব্যাকিং ফ্যাব্রিক, ফেসিং ফ্যাব্রিক। ব্যাক এবং ফেক সাইডের ফ্যাব্রিক হিটেড রোলারের সাহায্যে কী করা হচ্ছে? বন্ডেড করা হচ্ছে, একত্রিত করা হচ্ছে। An adhesive is spread over a fabric before it is passed between heated rollers and bonded to another fabric. মানে তুমি যদি চাও দুই ধরনের থার্মোপ্লাস্টিক অথবা থার্মোসেটিং পলিমারিক ফ্যাব্রিক, নাইলন, পলিস্টার, অ্যাক্রিলিক, এই জাতীয় ইয়েগুলো তুমি কি করতে পারো? দুইটা ফ্যাব্রিককে জাস্ট এক ধরনের অ্যাডহেসিভ আঠা ইউজ করে তাপ এবং চাপ দিয়ে এইভাবে এক আলাদা শীট টাইপের, মানে দুই পাশে দুই ধরনের ফ্যাব্রিক থাকবে, একটা ডাবল ফ্যাব্রিক প্রডিউস করা যাবে। Fabrics may be laminated by colandering. That is, the fabric is encased between two layers of plastic film by colandering. কী কী ধরনের প্লাস্টিক আমরা মানে প্লাস্টিক ফিল্ম আমরা ইউজ করতে পারি? Finally, I'd like to thank you for watching, and I hope that you found this video helpful. জাস্ট লোকাল ইন্ডাস্ট্রিজে যেরকম হয়। ভিডিওটা ভালো করেনি, এই যেভাবে হচ্ছে। হ্যাঁ, Calendering is a mechanical finishing process typically used to produce special effects in fabric, such as high luster, কি বললো smoothness, দেখছো? or even ক্যালেন্ডারিং embossing. ইজ ওয়ান কাইন্ড অফ মেকানিক্যাল টেক্সটাইল ফিনিশিং প্রসেস হুইচ ইজ অ্যাপ্লাইড টু impart a special effect on the fabric. In this operation, primarily used on woven goods, the fabric is passed between heated rolls under heavy pressure to flatten. মানে হিটেড রোলারের উপর দিয়ে পাস হয় আন্ডার হেভি প্রেসার। Roll process. A central cotton fabric or paper roll is sandwiched between two metal heated rolls rotating at faster speeds. For friction calendering, the cloth is unwound from a fabric supply roll. Steam is applied before it moves around the calendering rolls, which apply pressure, hundreds of pounds per square inch. As a result, this fabric is brought to a highly polished state. Schreiner calendering is a specialized system. In this scenario, two rolls are used, a small roll and a larger, finely engraved roll. This large, heavy metal roll is engraved at a 26-degree angle with fine or shallow lines. The number of lines can range from 180 to 500 per inch, but are most often 300 lines per inch. Heat is maintained as fabric is guided, under pressure, between the engraved roll and a smaller steel roll, which is heated. The Schreiner roll has a greater surface speed than does the small steel roll. Notice the বুঝতে পারছো? difference between the yarn বড়টার section before স্পিড and ছোটটার after থেকে the বেশি। calendar. This flattened form allows ওই যে more surface শ্রেইনার for ক্যালেন্ডারিং working যেটা fabric বলছিলাম back মনে to আছে? the view. ওই যে সিল্কি ইফেক্ট ওর ইমেজে দেখাইছিলাম সেটা দেখো। একটা এটা হচ্ছে জাস্ট কি যে ফ্যাব্রিকের ওয়েবড ইয়ার্ন, এটা ওয়ার্প ইয়ার্ন, এটা হচ্ছে পরেন সুতা, এটা টানা সুতা। এটাকে প্রেস দিয়ে দেখো কিভাবে থিকনেস রিডিউস করছে। Resulting in more luster. Because of this, Never. fabric finished by the Schreiner calendar method appears to have a lot more luster. এতটাই কম্প্যাক্ট হয়ে যায় ফ্যাব্রিক। Because calendering flattens the yarn and reduces the permeability. With embossing,
another calendaring method, a pattern is embedded into the fabric. An embossing calendar consists of an upper engraved heated steel roll and a lower composition or paper roll with the negative pattern of the metal roll. As the fabric moves between these rolls, embossing occurs. Embossing. Thermoplastic fiber can be set by the heat, while cellulosic fibers must have a resin finish applied to ensure a durable effect. This kind of calendaring produces দেখছো many ফ্যাব্রিকের popular এফেক্টটা fabrics, দেখছো such as fake seersucker, crepes, and other relief fabrics. বেশি না 2-3 মিনিট লাগে নরমাল ছোট ছোট ভিডিও সমস্যা নেই আর মনে একটা আছে মিউজিক এমবসিং হ্যাঁ ওই দেখো যে রোলারটা দেখছো এই রোলারের ডিজাইনটা দেখছো গায়ে এনগ্রাফ করা এই রোলারটা এই ডিজাইনটা ফ্যাব্রিকে জাস্ট হাই প্রেসারে এই ধরনের ইফেক্টটা ওই 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 রোলারটা চেঞ্জ করতে হবে রাইট ওই যে জার্সি তো সিনথেটিক সেখানে তো ইজিলি থার্মোসেটিং থার্মোপ্লাস্টিক ফাইবারের ফ্যাব্রিক সহজেই ডিজাইনটা প্লেস করা যায় টেম্পারেচারে প্রেশার এবং টেম্পারেচারে দেখো ফ্যাব্রিক আসছে না এই ধরনের ফ্যাব্রিকটা আমরা কার্টেইন দেখি পর্দাতে দেখি এবং ফ্যাব্রিকের থিকনেস একটু বেশি হতে হবে কম্প্যাক্ট ফ্যাব্রিক হতে হবে মোটা ফ্যাব্রিক হ্যাভিয়ার ফ্যাব্রিক এই ধরনের ফ্যাব্রিক দেখতে কিন্তু ডিজাইনটা কীভাবে হয় এর আগে কিন্তু জানতে না আজকে তো ক্লিয়ার হলো তাই না আচ্ছা ওটাও আমরা রেইজিং যখন পড়বো না তখন দেখব রেইজিং একটা মেকানিক্যাল ফিনিশিং আছে যারা ভিডিও করছে মেশিনারিজ ম্যানুফ্যাকচারার হতে পারে তারা নিজেদের মেশিন সেলের জন্য এটা করেছে সিনথেটিকই নর্মালি ফিজিক্যাল ফিনিশিংগুলো করা ইজি মানে স্পেশাল ইফেক্ট যদি আমরা প্রডিউস করতেছি এটা কি দেখছি আমরা আচ্ছা এই পর্যন্তই তাহলে ক্যালেন্ডারিং সম্বন্ধে কি মোটামুটি একটা ধারণা পাইলা আচ্ছা আর একটা ভিডিও মানে ছায়ার আচ্ছা এটা তো দেখাইছি ক্যালেন্ডারিং সম্বন্ধে মোটামুটি ধারণা হয়েছে না মানে যে এরপরে যখন তুমি এই লেকচার নোটটা দেখবা এটা আমরা ইউটিউবে তো লেকচারটা দেখতে পারবা পাশাপাশি হচ্ছে পোর্টালে ইয়ারপি পোর্টালে তোমরা লেকচার নোটটা পাবা পিডিএফটা পাবা সেখানে দেখতে পারবা আসলে যখন এটা নিয়ে সামনে নিয়ে বসবা তখন আসলে এগুলো কিন্তু মেমোরাইজ করার কিছু না জাস্ট মেশিনের কাজটাকে কীভাবে হয় তুমি যদি বুঝিয়ে রাখো তুমি তোমার মতো লিখতে পারবা তাই না এটাই আসল উদ্দেশ্য তা ঠিক আছে
থ্যাংক ইউ। ওয়েট 2 আছে তোমাদের? ওয়েট 2 আছে, আচ্ছা। তোমাদের যদি ইমার্জেন্সি 1-2 জনের থাকে তাহলে চলে যেতে পারো, আর আমার আসলে ক্লাস নিতেই হয়। সেভ হচ্ছে না মানে? হ্যাঁ, চার্জ নেই, দেখে দেখে। এই যে লক দেখাচ্ছে, চাপ পড়ছে তো। কি লক করছো? আমি লক করবো কেন স্যার? তাহলে এই যে এখানে চাপ পড়ছে না, সেটা লক।